এই যে বেরিয়ে এসেছিল, তারপর নেই নেই করে প্রায় 20টা বছর পার হয়ে গেছে। দিবকের আর বাড়ি ফেরা হয়নি। ফেরা হয়নি না বলে বলা ভালো, ফিরতে ইচ্ছেই করেনি। যখনই ফেরার কথা মনে হয়েছে, তখনই দেবী সেই রাগে লাল হয়ে যাওয়া শক্ত কঠিন মুখখানা মনে পড়ে পুরনো ঘায়ের মতো মনের ক্ষত আবার সবুজ হয়ে গেছে। অথচ এমনটা তো হবার কথা ছিল না। তাহলে একে কি ভাগ্যের বিড়ম্বনা বলে? হরিদ্বারে গঙ্গার ধারে নিরিবিলি একটা ঘাটে বসে দীপকের মনে একের পর এক কত কথাই না আসতে থাকে। প্রায় দীর্ঘ 20টা বছর সে ভারতের নানা জায়গায় পাহাড়, জঙ্গল, মরুভূমি, শহর, নগর, গ্রাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এক অদ্ভুত নেশাগ্রস্তের মতো ঘুরে বেরিয়েছে। কেন, কিসের জন্য, তা কিন্তু নিশ্চিত করে জানা নেই। বেরোবার সময় শুধু মনে হয়েছিল যেতে হবে অনেক 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 দূরে, চলে যেতে হবে, যেখানে দেবীর ছায়াও কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না। না না, রাগ নয়, অদ্ভুত একটা অভিমান। গলার কাছে দলা বেঁধে আসি, ঢোক গিলতে কষ্ট হয় দীপকের। ধীর পায়ে একটা একটা সিঁড়ি ভেঙে গঙ্গার একদম ধারে বসে প্রথমে মাথায় একটু জলের ছিটে দিয়ে এক আঁচলা জল মুখে নিয়ে গিলে ফেলে ওই দলাটাকে নামাতে চায় যেন। হঠাৎ করে কোথা থেকে বাঁধ ভাঙা চোখের জলে ভেসে গঙ্গা চোখ যেন এক হয়ে যায়। অত্যন্ত সুদর্শন, স্বল্প এবং মিষ্টভাষী দীপক স্কুল কলেজ সর্বত্রই সকলে প্রিয় পাত্র ছিল। চমৎকার গানের গলা তার। বন্ধুদের অনুরোধে যখন সে গেয়ে উঠত, তখন তার সেই আওয়াজ আর রূপ পথ চলতি মানুষকেও আকর্ষণ করে কাছে টেনে আনত। পাড়ায় বা স্কুলে যে কোনো অনুষ্ঠানে তার গান না হলে যেন সম্পূর্ণ হতো না অনুষ্ঠান। গানের প্রতি অনুরাগ পারিবারিক সূত্রেই পাওয়া। দাদুর প্রেরণায় সঙ্গীতে তালিম নেওয়া শুরু হয় প্রথিতযশা ওস্তাদের কাছে। এমন সুযোগ্য ছাত্র পেয়ে তিনিও খুশি। আসলে গুরুও তার শিষ্যের মধ্যে নিজেকে খুঁজে পান, তাই সঠিক শিষ্য লাভ তাদের কাছেও সমান আগ্রহের। তিনিও ঢেলে সাজাতে থাকেন আপন শিষ্যকে। পড়াশোনাও চলতে থাকে আপন গতিতে। উত্তর কলকাতায় বনেদি পরিবারে তার জন্ম। এই পরিবারের নাম এক বাক্যে সবাই জানে। বংশ পরম্পরায় এই মান তারা রক্ষা করে চলেছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বই নজর কাড়া। কাজেই দীপকের যে ব্যতিক্রম হবে না, এ তো বলাই বাহুল্য। কলেজে 3য় বর্ষে ঘনিষ্ঠতা বাড়ে সহপাঠিনী দেবীর সঙ্গে। একসঙ্গে পাড়ার সূত্রে, নোটস দেওয়া নেওয়ার সূত্রে। প্রথম বর্ষ থেকে 3য় বর্ষের কোনো সময় যে দুজনে দুজনের প্রতি অনুরক্ত হলো, কেউ স্পষ্ট করে মনে করতে পারে না। সে কথা পরিষ্কার বোঝা গেল কলেজের শেষ দিনে। এরপরই পরীক্ষা, তারপর আর কি কখনো একসাথে থাকা হবে না? ততদিনে জানা হয়ে গেছে দেবীদের পরিবারও কম প্রতিষ্ঠিত নয়। উত্তর কলকাতার এক ডাকে ওদের পরিবারকেও সবাই সমীহ করেই চেনে। এমন সব বাড়িগুলোতে রক্ষণশীলতার মাত্রাও যেন বেশি থাকে। মেলামেশার জন্য একটা গণ্ডি নির্ধারণ করে দেওয়া থাকে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু ভালোবাসাকে কি আর কবে বন্দি করে রাখতে পেরেছে? পড়াশোনা শেষে দুজনেই স্ব-স্ব-ক্ষেত্রে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হবার পরে যে যার বাড়িতে জানায় নিজেদের পছন্দের কথা। লক্ষ্য কথা না হলেও হাজার কথায় কচকচির পরে 4 হাত এক হয়ে যায়। ততদিনে দীপক সঙ্গীত জগতেও নক্ষত্ররূপে প্রতিষ্ঠিত।
তার ব্যস্ততাও দিনে দিনে বাড়তে থাকে, যার ফলস্বরূপ দীপার মনে অভিমান জমতে থাকে। তাকে যেন দীপক ঠিকমতো সময় দিতে পারছে না বলে। মাঝে মাঝে সে কথা দীপককে বললে দীপক হেসে দেবীকে বুকে জড়িয়ে আদর করে উড়িয়ে দিত। কিন্তু অলক্ষ্যে কোথাও যেন মেঘ জমছিল। সঙ্গীতের জগতে বেশ কিছুদিন ধরে নবদিতা শিল্পী সাক্ষী খেরার সঙ্গে দীপকের জুটিকে লোকজন খুবই পছন্দ করছিল। তাই একসঙ্গে দুজনে নানা রকম অনুষ্ঠান করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। প্রথম প্রথম দেবী সঙ্গে যেত, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পরে ডাক্তারের পরামর্শে দেবী যাওয়া বন্ধ হলো। আস্তে আস্তে দেবীর মনে সন্দেহ জাগতে থাকে, দীপক যেন সাক্ষীকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আর যেখানে সন্দেহ, সেখানে কি আর সম্পর্ক সুস্থ থাকতে পারে? দেবীকে বোঝানোর সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়ে আস্তে আস্তে দীপক যেন সাক্ষীর মধ্যেই ভরসা পেতে থাকে। দীপকের মা বাবাও দীপককে বোঝানোর চেষ্টা করে, ওরে ও মেয়ে তোকে ধরে নিজে আঁকে গুছিয়ে নেবার চেষ্টা করছে, তুই ওর ফাঁদে পড়িস না। কিন্তু দীপকের তখন মানসিকভাবে টালমাটাল অবস্থা। চূড়ান্ত ঘটনাটা ঘটল সেদিন, যেদিন সাক্ষী দীপকের অনুপস্থিতিতে এক মাথা সিঁদুর পরে দীপকদের বাড়িতে এসে জানায় দীপক নাকি তাকে বিয়ে করেছে মন্দিরে গিয়ে। আগুন তো জ্বলারই ছিল। দীপক দেখতেই দেবী রাগে লাল হয়ে দীপকের জামার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে পাগলের মতো বলতে থাকে, আর আমার গর্ভে যে আছে তাকে কি কৈফিয়ত দেবে তুমি, বলো বলো। এরপর দেওয়ালে মাথা ঠুকতে থাকে, আজ আমি নিজেকে শেষ করে দেব। আমার সন্তানের বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই দীপক, তুমি যেখানে খুশি যার সাথে খুশি যাও, আমি তোমায় পরিত্যাগ করলাম, আর কখনো আমার সামনে তুমি এসো না। দীপক সাক্ষীর হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। সাক্ষীকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজে হারিয়ে যায় নিরুদ্দেশে। প্রথম প্রথম সংবাদ মাধ্যম জোর অনুসন্ধান চালায়, তারপর একসময় সব শান্ত হয়ে যায়। আজ সকালে অন্যমনস্কভাবে রাস্তায় চলার সময় একটা চলন্ত গাড়ির সামনে এসে প্রায় চাকার তলায় যাবার ঠিক আগের মুহূর্তে একটা 19-20 বছর বয়সের ছেলে হাত ধরে টেনে না সরালে যে কি হতো। দীপককে এই গঙ্গার ঘাটে পৌঁছে দিয়ে সে কিছু খাবার আনতে গেছে। ওর চেহারা আর কথা কি যে ছিল, দীপক অদ্ভুত এক টান অনুভব করেছে, যা কোনোদিন কারোর জন্য হয়নি। এ যেন তারই প্রতিচ্ছবি। ওই তো এসে গেছে খাবার নিয়ে। খেতে খেতে কথা বলতে বলতে দীপক হতভম্ব হয়ে বুঝে নেয় এ ছেলে তার আর দেবীর সন্তান। দীর্ঘদিন বাদে দীপক তার সন্তান দীপের সঙ্গে দুন এক্সপ্রেসে হরিদ্বার থেকে কলকাতায় বাড়ি ফিরছে। হ্যাঁ, দুজনেই দুজনের পরিচয় এখন জানে। যে দীপ বলেছে দেবী যে এখনো তার দীপকের পথে অপেক্ষায় আছে। সাক্ষী নিজেই এসে দেবীর সব ভুল ভেঙে দিয়েছিল। তার মিথ্যা আচরণে একটা সংসার ভেঙে গিয়েছিল, একটা শিশু তার পিতৃ স্নেহ থেকে বঞ্চিত রয়ে গেছে, এ নাকি তার সহ্য হয়নি। দীপক গঙ্গা জলের মতন পবিত্র, তার সাধ্য হয়নি তাকে কলঙ্কিত করার। এইবারে দীপককে নিয়ে দীপ আর দেবী আনন্দে সংসার করুক, এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই।